ঠিক আছে? এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো যে আমাদের আইটেমের টপিক গুলো কি কি? কেউ কি জানো আইটেমে কি কি টপিক আছে? আইটেম কার্ডটা কি আছে কারো কাছে? Yes, ma'am. Endocrine gland name, hormone segregation, classification, mechanism of action, regulation of secretion. আচ্ছা, ঠিক আছে। তাহলে কি ফার্স্টেই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি কারো কোনো আইডিয়া আছে? ডাকলেস গ্ল্যান্ড। ডাকলেস গ্ল্যান্ড, খুব ভালো কথা। গ্ল্যান্ড আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডের কাজ হচ্ছে কিছু সিক্রেট করা। হ্যাঁ, তো যারা কোনো ডাক্ট ছাড়াই সরাসরি ব্লাডে তাদের প্রোডাক্টটাকে সিক্রেট করতে পারে তাদেরকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যারা একটা ডাক্টের মাধ্যমে সরাসরি ব্লাডে না হয়ে কোনো একটা, যেমন ইন্টেস্টাইন বা কোনো একটা হলো অর্গানে যদি তাদের প্রোডাক্টটাকে সিক্রেট করে, তাহলে আমরা তাদেরকে বলি কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে? এগুলা হচ্ছে গিয়ে তোমাদের মানে এইচএসসি লেভেলের কনসেপশন। তারপরে যেহেতু আমরা এটা পড়বো, শুরুই করি এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিয়ে। These are glands that secrete their hormones directly into the blood rather than through a duct. একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের एग्जांपल বলতে পারবে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি। আর একটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের? প্যানক্রিয়াস, লিভার। হ্যাঁ, এক্সোক্রাইন পোরশন অফ প্যানক্রিয়াস। যেমন প্যানক্রিয়াসের কিন্তু এক্সোক্রাইন পোরশনও আছে, এন্ডোক্রাইন। হ্যাঁ, মিক্সড গ্ল্যান্ড। এক্সোক্রাইন পোরশনও আছে, এন্ডোক্রাইন পোরশনও আছে। সালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, হ্যাঁ। আর এখন আমাদের টপিকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে। শুরুতে আমরা দেখব যে বডিতে কি কি গ্ল্যান্ড আছে। তোমাদের ভাইবার কোশ্চেনই অনেক সময় শুরু হয় হোয়াট আর দ্য গ্ল্যান্ড প্রেজেন্ট ইন হিউম্যান বডি, অথবা তোমাদের রিটেন কোশ্চেনও আসতে পারে, তাই না, যে গ্ল্যান্ড বডিতে কয়টি থাকে, কি কি। তো আমরা শুরু করি কি দিয়ে? আমাদের গ্ল্যান্ডের নাম প্রথমে কি আছে? মাথা থেকে শুরু হবে। ঠিক আছে? মাথায় আছে কে? হাইপোথ্যালামাস। ছোট্ট একটা গ্ল্যান্ড আছে পিনিয়াল গ্ল্যান্ড, ওইটা আমরা অত ওইভাবে পড়ি না আলাদা করে। আর কি আছে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি। ভেরি গুড, মাথা। তারপরে আমরা আস্তে আস্তে নিচে নামবো। নিচে নামলেই আমরা পাবো গলা, সেখানে থাকবে কে? থাইরয়েড গ্ল্যান্ড আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ভেরি গুড। তারপরে আমরা আরো নিচে নামবো, নিচে আসবে স্টোমাক, তার নিচে আসবে কে? প্যানক্রিয়াস, তাই না? একটু আগেই বললাম প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, এক্সোক্রাইন পোরশনও আছে, এন্ডোক্রাইন পোরশনও আছে। তারও একটু নিচে বা পিছনে গেলে আমরা পাবো কিডনি, আর কিডনির মাথায় বসে আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ভেরি গুড। আর একটু নিচে যদি আমরা আসি, তাহলে ইন কেস অফ ফিমেল আমরা কি পাবো? ওভারি, ওভারিয়ান গ্ল্যান্ড। আর ইন কেস অফ মেল আমরা কি পাবো? টেস্টিকুলার গ্ল্যান্ডস। টেস্টিস। হ্যাঁ, গ্ল্যান্ডের নাম হবে টেস্টিস, আর ইন কেস অফ মেল আর ইন কেস অফ ফিমেল গ্ল্যান্ডের নাম হবে ওভারি। ঠিক আছে? আরেকটা টেম্পোরারি গ্ল্যান্ডের নাম বলতে পারো তোমরা, যেটা সব সময় থাকে না কিন্তু মাঝে মাঝে থাকে? প্লাসেন্টা। সেটা হবে প্লাসেন্টা। শুধুমাত্র ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্ট হয় কি? অবশ্যই ফিমেল। শুধু যখন প্রেগন্যান্সি কন্ডিশনটা থাকে তখন প্লাসেন্টা একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে এবং ভেরিয়াস হরমোন সিক্রেট করে, কিন্তু এটা নরমালি থাকে না। সো তোমরা লাস্টে প্লাসেন্টার নামটাও বলবে। ঠিক আছে? এখন আসি আমরা হরমোন। আমরা হরমোনের কিছু শানে নজুল জেনে নেই, মানে জাস্ট পড়ার ইন্টারেস্টটা বাড়ানোর জন্য। ঠিক আছে? হরমোন ওয়ার্ডটা কোত্থেকে এসেছে? এটা একটা গ্রিক ওয়ার্ড। ঠিক আছে? এটা ইংলিশ না, এটা একটা গ্রিক ওয়ার্ড। হরমোনের ইংলিশ মিনিং হচ্ছে টু এক্সাইট অর টু অ্যারোজ। মানে যেই বস্তুটা বা যেই সাবস্টেন্সটা কোনো কিছুকে এক্সাইট করতে পারে বা কোনো কিছুকে অ্যারোজ করতে পারে।
হরমোন শব্দটা ফার্স্ট ইউজ করেছিল আর্নেস্ট হেনরি স্টার্লিং ইন দ্য ইয়ার 1905 ইন দ্য রয়্যাল সোসাইটি অফ ইউকে। আগের দিনে তো মানে জ্ঞান বিজ্ঞান সব চর্চা করতো রয়্যাল সোসাইটির, ওরা সাধারণ মানুষের আসলে এখানে কোনো পার্টিসিপেশন ছিল না। তো সে 1905 সালে সর্বপ্রথম এই ওয়ার্ডটা ইউজ করে। এই ওয়ার্ডটা ইউজ করে কারণ তার কিছু আবিষ্কার করেছিল, সেই আবিষ্কারটা তাদের প্রেজেন্ট করা দরকার ছিল। স্টার্লিং ছিল আর তার সাথে কলিগ ছিল বেলিস। ওরা দুজন মিলে 1902 সালে প্রথম একটা হরমোন আবিষ্কার করে, বা মানে যেটা আগে থেকে বডিতে ছিল সেটাকে তারা কি বলবো ইনভেন্ট করে। সেটার নাম ছিল কি সিক্রেটিন। এই সিক্রেটিনটাকে যখন ওরা অন্যান্য বিজ্ঞানীদের সামনে বা রয়্যাল সোসাইটিতে প্রেজেন্ট করলো, তখন ওরা প্রথম সিক্রেটিনকে একটা হরমোন হিসেবে প্রচার করলো। ঠিক আছে, এটা হয়তো তোমাদের কখনো পরীক্ষায় আসবে না বা জিজ্ঞেসও করবে না, জেনে রাখলাম, জানার তো অনেক আনন্দ আছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ডেফিনেশন। হরমোনের ডেফিনেশন খুব সম্ভবত গাইটনে তোমাদের 13 যে এডিশন আছে সেটাতে খুব সম্ভবত নাই, বা জ্ঞাননেও তোমরা হরমোনের কোনো ডেফিনেশন পাবা না। কারণ হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আসলে ডেফিনেশন নিয়ে খুব একটা বদার্ড না। এখন আমাদের এশিয়া রিজিয়নে ডেফিনেশন নিয়ে খুব মানে দরকার, পরীক্ষার সময় জিজ্ঞেস করে বা সবখানে জিজ্ঞেস করে। তো গাইটনের একটা সাউথ এশিয়ান যে এডিশন আছে, তোমরা কি সেটা দেখেছো বা কারো আছে? ম্যাম সাউথ এশিয়ান এডিশনটা এখন বাজারে নাই ম্যাম। ও আচ্ছা আচ্ছা, তো সেখানে হরমোনের একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে an endocrine hormone is a chemical substance that is produced by endocrine glands or a group of endocrine cells in response to certain stimuli and carried by blood to target tissues where they exert their physiological action. তো তোমরা এই ডেফিনেশনটা চাইলে নোট করে রাখতে পারো, ভাইভা বা রিটেন যেখানেই হোক সেখানে বলার জন্য, কারণ এটার একটা ডেফিনিট সোর্স আছে, তাই না? তোমরা যখন কিছু কথা বলবে তখন সেটা রেফারেন্স লাগবে, সোর্স লাগবে, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। ম্যাম আমাদের ক্লাস শেষে পিডিএফটা কি দিয়ে দেওয়া যাবে? পিডিএফটা কিভাবে দিব? ম্যাম হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, একটু আগে যে আমরা বিভিন্ন গ্ল্যান্ড গুলার নাম পড়লাম, সেই গ্ল্যান্ড গুলা থেকে কি কি হরমোন সিক্রেট হয় সেটা একটা চার্ট করে তোমাদের বইয়ে কিন্তু আছে, তোমরা কি দেখেছো? বিশাল চার্ট, ওটা আমার পাওয়ার পয়েন্টে আনলে এত হিবিজিবি আর বিশ্রী লাগতেছিল, এই জন্য আমি পাওয়ার পয়েন্টে আনি নাই। হ্যাঁ, তোমাদের বইয়ে সুন্দর করে চার্ট করে প্রত্যেকটা গ্ল্যান্ডের নাম আর সেখান থেকে কি কি হরমোন সিক্রেট হয় সেটা দেয়া আছে, সাথে তাদের কেমিক্যাল কন্টেন্টও দেওয়া আছে। ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নিও। সবগুলো হরমোনের নাম লাগবে না, যদি রিটেন কোশ্চেন আসে প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে 2টা 3টা 4টা করে তোমরা এক্সাম্পল লিখে দিবা। ঠিক আছে, এরপর আমরা আসি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন অফ হরমোন, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে হরমোনের। কেউ কেউ তার কেমিক্যাল স্ট্রাকচারের উপর হরমোনকে ক্লাসিফাই করে, কেউ কেউ মুড অফ অ্যাকশনের উপর ক্লাসিফাই করে, কেউ কেউ রিসেপ্টরের উপর ক্লাসিফাই করে, কেউ কেউ তার লোকেশন অফ অ্যাকশনের উপরও হরমোনকে ক্লাসিফাই করে। তো এগুলা মানে এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন কালেক্ট করেছে, কিন্তু ডেফিনিট কোনো সোর্স আসলে আমি পাই নাই। একমাত্র গাইটনে আমি কেমিক্যাল ক্লাসিফিকেশনের সোর্সটা পেয়েছি, সেটাই তোমাদেরকে বলছি। ঠিক আছে, কেমিক্যালি আমরা হরমোনকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটিন এন্ড পলিপেপটাইড, একটা হচ্ছে স্টেরয়েড, আর একটা হচ্ছে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড। কি কি ভাগে ভাগ করতে পারি কেমিক্যালি? ম্যাম derivatives of tyrosine, steroids, and rest are polypeptides. আচ্ছা বলি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, যখন কোনো একটা জিনিসকে আমি 1 নম্বরে লিখবো তখন সেটা 1 নম্বরেই বলতে হবে, যখন 2 নম্বরে লিখবো তখন 2 নম্বরেই বলতে হবে, 3 নাম্বার বললে 3 নাম্বার। তোমাদের মনে হতে পারে এত মানে কি বলবো এত স্ট্রিক্ট হওয়ার কি আছে বা এত মুখস্থ বিদ্যা কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের শরীরের ম্যাক্সিমাম হরমোন অলমোস্ট 80 to 85% হরমোন হচ্ছে গিয়ে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড।
সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেমিক্যাল ক্লাসিফিকেশন, এই জন্য আমরা এটাকে 1 নাম্বারই বলবো। বোঝা গেছে কথাটা? তারপরেই আসবে আমাদের স্টেরয়েড। ম্যাম পার্সেন্ট কত স্টেরয়েডের বলছেন? এখানে আমি হ্যাঁ পার্সেন্টেজটা কত বলছেন? 80 to 85%, কিন্তু এটা কোথাও লেখা নাই, তুমি এটাকে কোট করো না। ম্যাক্সিমামই হচ্ছে প্রোটিন অর পলিপেপটাইড, কিছু আছে স্টেরয়েড, আর খুবই কম পরিমাণে আছে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। এখন এই কেমিক্যাল ক্লাসিফিকেশনটা আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রোটিন কি, পলিপেপটাইড কি। প্রোটিন কি, পলিপেপটাইড কি, কেউ কি আমাকে একটু কিছু বলতে পারবে? ম্যাম প্রোটিন পলিপেপটাইড স্ট্রাকচার, ম্যাম প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড প্রোটিনটা। ম্যাডাম 100 বা 100 বেশি অ্যামাইনো অ্যাসিডস হলে ওটা প্রোটিন, 100 কম হলে ওটা পলিপেপটাইডস। লাস্ট আচ্ছা লেকচারে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ভেরি গুড। প্রোটিনের একটা ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? প্রোটিনের ইউনিট কি? অ্যামাইনো অ্যাসিড। আমাকে কি কেউ কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের নাম বলতে পারবে? আমরা পড়েছি না ম্যাম এসেনশিয়াল লিউসিন, অ্যামাইনো অ্যাসিড। লাইসোলিউসিন, হ্যাঁ, এগুলা কি অ্যামাইনো অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা অ্যামাইনো অ্যাসিড। আরো কিছু নাম বলো একটু। ট্রিপ্টোফ্যান, আর্জিনিন, হিস্টিডিন, ম্যাম ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। আমি আসলে একটা নাম শুনতে চাচ্ছি, কেউ কি একটু আন্দাজ করে বলতে পারবে আমি কোন নামটা শুনতে চাচ্ছি? ভেরি গুড, হ্যাঁ টাইরোসিন। আমি টাইরোসিন নামটা শুনতে চাচ্ছি, ঠিক আছে? টাইরোসিনও কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তো আমরা 3 নাম্বার ক্লাসিফিকেশনটা কেন করলাম আলাদা করে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, আর 1 নাম্বার করলাম প্রোটিন এন্ড পলিপেপটাইড? ম্যাম টাইরোসিন পলিপেপটাইড হয় না ম্যাম, টাইরোসিন হচ্ছে টাইরোসিন থেকে ডাইরেক্টলি ডিরাইভ করা, আর ওখানে ম্যাম অ্যামিনো অ্যাসিডস ম্যাম আচ্ছা, পলিপেপটাইড টাইরোসিন হচ্ছে গিয়ে বলি, হ্যাঁ টাইরোসিন হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একটা একটার সাথে বাইন্ড করে তখন আমরা সেই বন্ডটাকে বলে পেপটাইড বন্ড। আর এরকম অনেকগুলো পেপটাইড বন্ড মিলে যেগুলো হয় সেগুলো যখন 10 to 15 অ্যামাইনো অ্যাসিডের বেশি হয় তখন আমরা তাদেরকে বলি পলিপেপটাইডস, ঠিক আছে? 10 to 15 এর বেশি হলে আমরা বলি পলিপেপটাইডস, 100 এর বেশি হলে আমরা কি বলি? প্রোটিন বলি। আর যদি 10 to 15 এর কম হয় তাহলে কি বলবো? পেপটাইড। 10 to 15 এর বেশি হলে পেপটাইড বলছি, 10 to 15 এর কম হলে এটাকে আমরা বলি অলিগোপেপটাইড, ঠিক আছে? অলিগোপেপটাইডকে আমরা মনোপেপটাইড, যদি একটা বন্ড হয় মনোপেপটাইড বলতে পারি, দুইটা বন্ড হলে ডাইপেপটাইড বলতে পারি, তিনটা বন্ড হলে ট্রাইপেপটাইড বলতে পারি, কিন্তু অনলি পেপটাইডস আমরা কখনো ইউজ করতে পারবো না। তারা সবাই মিলে হচ্ছে অলিগোপেপটাইডস, বন্ডের সংখ্যা অনুযায়ী আমরা তাদের নামকরণ করি, ঠিক আছে? তার মানে 1 নাম্বার ক্লাসিফিকেশনে যে প্রোটিন আর পলিপেপটাইডস আছে ওদের সবাই মোটামুটি আমরা ধরে নিতে পারি 10 এর বেশি পেপটাইড বন্ড আছে। আর নিচে যে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনটা আছে সেখানের এক্সাম্পলে একটু দেখো, থাইরক্সিন, ট্রাইডোথাইরোনিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। যেমন থাইরক্সিনে আমাদের 2টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আর ট্রাইডোথাইরোসিনেও আমাদের 2টা অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে? সো ওদেরকে আমরা আলাদাভাবে ক্লাসিফাই করেছি, আর প্রোটিন এন্ড পলিপেপটাইডকে আমরা আলাদাভাবে ক্লাসিফাই করেছি। আর সেকেন্ড ক্লাসিফিকেশনটা হচ্ছে কি স্টেরয়েড, তাই না? স্টেরয়েডটা আমরা জানি, স্টেরয়েডের প্রিকারসর কি কোনো আইডিয়া আছে? বা কাদেরকে হ্যাঁ কোলেস্টেরল, ভেরি গুড, কোলেস্টেরল। লিপিড সাবস্টেন্স বা ফ্যাটি সাবস্টেন্স গুলা কি আমরা সাধারণত স্টেরয়েড বলে থাকি। তো যাদের প্রিকারসর কোলেস্টেরল তাদের কি স্টেরয়েড বলা হয়। আর স্টেরয়েডের এক্সাম্পল গুলোর মধ্যে হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। একটু খেয়াল করো স্টেরয়েডের যে আমরা এক্সাম্পল গুলো দিচ্ছি এখানে আর কয়েকটা অ্যাড হবে, আর ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড আর টাইরোসিনের যে ক্লাসিফিকেশন এখানে শুধুমাত্র এই 4টা হরমোনই হবে। তাহলে তোমরা মনে রাখবে কি এই 4টা হরমোন কি কি হরমোন? ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড ম্যাম ক্যাটেকোলামাইন্স আর হচ্ছে ম্যাম থাইরয়েড হরমোন। হ্যাঁ,
থাইরয়েড হরমোন আর ক্যাটেকোলামাইন্স। ভেরি গুড। থাইরয়েড হরমোনের মধ্যে দুইটা আর ক্যাটেকোলামাইন্সের মধ্যে দুইটা। তারপরে একটু কষ্ট করে মনে রাখতে হবে কার নাম, স্টেরয়েডের নাম। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসছে সেগুলা, তারপরে হচ্ছে ওভারি থেকে টেস্টিস থেকে যে হরমোনগুলো আসে সেগুলাই হচ্ছে স্টেরয়েডস। আর মানে বাকি যা অ্যাড্রিনাল কর্টেক্স আর ম্যাম সেক্স হরমোনস। হ্যাঁ অ্যাড্রিনোকর্টিক্যাল ম্যাডাম, হরমোন। থাইরয়েডের সবগুলো কি হচ্ছে ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিনের অন্তর্ভুক্ত হবে? ক্যালসিটোনিন নাকি একটা প্রোটিন ডেরিভেটিভস? ওইটা তো চলে যাবে হচ্ছে তোমার 1 নম্বরে, ঠিক আছে? এই জন্যই বলছি যে এখান থেকে আচ্ছা, এই 4টা নামই তোমরা বলো, থাইরয়েড হরমোন না বলি আমরা, ঠিক আছে? আর থাইরয়েড মানে ক্যালসিটোনিনটা আসলে আসে প্যারাফলিকুলার সেল থেকে। তো আচ্ছা, ওটা যখন আমরা থাইরয়েড পড়বো তখন আরো ডিটেইল পড়বো আমরা, আলাদা আলাদা ভাবে T3 T4 এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এভাবেই ক্লাসিফিকেশনে বলবো বা পড়বো বা লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হরমোনের ক্লাসিফিকেশন শেষ। আমাদের তাহলে এখন কি জানতে হবে? একটা হরমোনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানতে হবে, তাই না? একটা হরমোনের জন্ম হয় কিভাবে? তার সিনথেসিসের মাধ্যমে। প্রথমে একটা হরমোনের সিনথেসিস হবে, কোথায় হবে সিনথেসিস? হরমোনের সিনথেসিস হরমোনের সিনথেসিস হবে একটা গ্ল্যান্ডের মধ্যে, হ্যাঁ? আর সিক্রেশন হবে কোত্থেকে? সেই গ্ল্যান্ডের থেকে সিক্রেশনটা হবে। তো গ্ল্যান্ডের মধ্যে আরো যদি আমরা স্পেসিফিক করে বলতে চাই, গ্ল্যান্ডের ইউনিট স্ট্রাকচার কি? সেল ম্যাম। হ্যাঁ, একটা গ্ল্যান্ডুলার সেল। হ্যাঁ, ভেরি গুড। একটা গ্ল্যান্ডুলার সেল। একটা গ্ল্যান্ডুলার সেলের মধ্যে হরমোনের সিনথেসিস হবে। এখন এই সিনথেসিসের সাথেও কিন্তু আমাদের কেমিক্যাল স্ট্রাকচারের রিলেশন আছে, ঠিক আছে? যেমন প্রোটিন যে হরমোনগুলো আছে ওদের সিনথেসিস একরকম, আর হচ্ছে গিয়ে যদি আমরা স্টেরয়েড হরমোন বলি, স্টেরয়েড হরমোনের সিনথেসিসও আরেক রকম। আবার যদি আমরা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ বলি তাদের সিনথেসিসও আবার আরেক রকম, ঠিক আছে? তো সিনথেসিস যদি আমরা পড়ি তাহলে আমাদের তিনটাই একটু আলাদা আলাদা ভাবে জানতে হবে। প্রোটিন যে হরমোনগুলো আছে ওদের সিনথেসিসটা কোথায় হয়? একটা সেলের ভিতর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে হয়। আমরা তো জানি প্রোটিন সিনথেসিসের স্টেপগুলো, তাই না? প্রথমে কি হয় একটা প্রোটিন সিনথেসিসে? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ পরে ম্যাম হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে, তারপরে রাইবোজোমের সঙ্গে মিলে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে নিউক্লিয়াস থেকে আমাদের যেটা বের হবে, এই যে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছো? ছবিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, নিউক্লিয়ার ডিএনএ থেকে ফার্স্টে আমাদের কি বলবো ইনফরমেশনটা যাবে, সেখান থেকে ট্রান্সক্রিপশন হবে, তারপর সেখান থেকে ট্রান্সলেশন করে যেই প্রোটিনটা ফর্ম হবে সেটা সাধারণত একটা লার্জ প্রোটিন। হ্যাঁ, সেই প্রোটিনটাকে আমরা বলি প্রি প্রো হরমোন। নিউক্লিয়াস থেকেই প্রি প্রো হরমোনটা বের হয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমে যাবে। রাইবোজোমের মধ্যে গিয়ে ওর ক্লিভেজ হবে। ক্লিভেজ মানে কি? ওর প্রয়োজনীয় কিছু বন্ড ভেঙে, হ্যাঁ, ওর প্রয়োজনীয় কিছু বন্ড ভেঙে ও ছোট হবে, ছোট হয়ে ও হবে প্রি হরমোন, ঠিক আছে? প্রথমে কি বলেছিলাম? প্রি প্রো হরমোন। নিউক্লিয়াস থেকে যখন বের হয় তখন আমরা কি বলি? প্রি প্রো হরমোন। তারপরে সে কই যায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমে, সেখানে গিয়ে ও কি হয়? প্রি হরমোন। সেখান থেকে ও কই যায়? ম্যাম প্রি হবে নাকি প্রো হরমোন হবে? প্রি প্রো হরমোন, তারপরে হবে প্রো হরমোন, তারপরে গিয়ে হবে হরমোন, ঠিক আছে? ওকে ম্যাম। লার্জ প্রি প্রো হরমোন, তারপরে হবে প্রো হরমোন। গোলগি অ্যাপারেটাসে সে যখন ঢুকছে তখন সে হচ্ছে কি? প্রো হরমোন। সেখানে গিয়ে আবার তার ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ হয়ে সে একটা হরমোন হিসেবে বিভিন্ন ধরনের সিক্রিটরি ভেসিকলের মধ্যে ঢুকে বের হয়ে সেলের, হ্যাঁ, প্যাকেজিং হয়ে সেলের যে মেমব্রেন আছে তার পাশে চুপ করে বসে থাকবে স্টোরেজ ফর্মে। মানে এক্সোসাইটোসিস এখনো হয় নাই, আমরা একটু থামি। আমরা স্টোরেজ করে সেল মেমব্রেনের পাশে প্রথমে বসে থাকবে, ঠিক আছে?
সো প্রোটিন যে হরমোনগুলো আছে আমাদের বডিতে, যেই গ্ল্যান্ডগুলো প্রোটিন হরমোন সিনথেসিস করে, তারা সবাই অলমোস্ট বেশি বেশি করে সিনথেসিস করে সেলের মধ্যে স্টোর করে বসে থাকে। যখন কোনো স্টিমুলেশন আসে তখন সে কি করবে, এই যে সেল মেমব্রেনের সাথে ফিউজ হয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্যাট ইজ ব্লাডের মধ্যে সিক্রেট করবে। কথা বোঝা গেছে? প্রোটিন হরমোনগুলা সেলের নিউক্লিয়াস থেকে সিনথেসিস হয়ে সেল মেমব্রেনের কাছে স্টোর হয়ে বসে থাকবে। যখন বডির প্রয়োজন হবে বা কোনো স্টিমুলেশন আসবে তখন এই যে এখানে দেখো স্টিমুলেশনকে আমরা কি বলছি, স্টিমুলেশন অফ সাইক্লিক এমপি, সেখান থেকে ক্যালসিয়ামের এন্ট্রান্স হবে। ক্যালসিয়ামের এন্ট্রান্স হলে কি হবে, ক্যালসিয়াম গুলা এই ভেসিকেল গুলাকে ড্র্যাগ করবে, ড্র্যাগ করে করে সেল মেমব্রেনের সাথে আটকাই দিবে, তারপরে তার এক্সোসাইটোসিস হয়ে সে ব্লাডে রিলিজ হবে। এই জিনিসগুলো আমরা আগে পড়েছি না স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনে, কিভাবে অ্যাসিটাইল কোলাইন যায়, কিভাবে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, কিভাবে সোডিয়াম চ্যানেল ওপেন হয়, মনে আছে কিছু? ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছো, আচ্ছা এখানে তাহলে একটু মনে রাখো। প্রথমে কি হয়, সেলের মধ্যে সিক্রেটারি ভেসিকলের মধ্যে হরমোনগুলো সিনথেসিস হয়ে স্টোরড ফর্মে বসে থাকে। তারপর যদি কোনো স্টিমুলেশন আসে, এই যে এখানে সুন্দর করে ছবিতে দেয়া আছে, হ্যাঁ, কোনো স্টিমুলেশন, স্টিমুলেশন মানে কি, একটা সেলের স্টিমুলেশন মানে কি, এন্ট্রান্স অফ সোডিয়াম, তাই না? ওই যে আমরা আগে পড়েছিলাম অ্যাকশন পটেনশিয়াল, সোডিয়াম ঢুকবে, ডিপোলারাইজেশন হবে। জি ম্যাম। সো সেই স্টিমুলেশন হচ্ছে গিয়ে এখানে এন্ট্রান্স অফ ক্যালসিয়াম, ঠিক আছে? পজিটিভ চার্জ ঢুকলেই তো আমরা সেটাকে বলি ডিপোলারাইজেশন, নাকি? ধরো প্রথমে সোডিয়াম ঢুকলো, তারপরে ক্যালসিয়াম চ্যানেল গুলাকে ওপেন করে দিল, তারপরে মোর এন্ড মোর ক্যালসিয়াম ঢুকলো, সেই ক্যালসিয়াম গুলা গিয়ে এই ভেসিকল গুলার সাথে বাইন্ড করে তাদেরকে ড্র্যাগ করে করে সেল মেমব্রেনে নিয়ে আসবে, তারপর সেখানে সেল মেমব্রেনের সাথে ফিউজ হয়ে ওরা বাইরে সিক্রেট করে দিবে, ঠিক আছে? ম্যাম এটা কি সব গ্ল্যান্ডের ক্ষেত্রেই এই ক্যালসিয়াম ডিপোলারাইজেশন করবে? হ্যাঁ, সব গ্ল্যান্ডের ক্ষেত্রেই ডিপোলারাইজেশন করবে অবশ্যই সোডিয়াম। সোডিয়াম মানেই হচ্ছে স্টিমুলেশন। সোডিয়ামের ম্যাডাম ডিপোলারাইজেশন যখন, হ্যাঁ ম্যাডাম এখানে সাইক্লিক এএমপি যে তৈরি হইতেছে এর জন্য কি অন্য কোনো হরমোনের এফেক্ট প্রয়োজন পড়বে স্টিমুলেশনের? নাকি এগুলো সোডিয়ামের? আমরা আরেকটু পরে যাই, তখন আবার সাইক্লিক এমপি সম্পর্কে ডিটেইল পড়বো, হ্যাঁ? ম্যাম এটা সাইক্লিক এমপি কিভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম এটা কি নার্ভাস স্টিমুলেশন? নার্ভাস হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, ভোল্টেজ হতে পারে, মানে ভোল্টেজ মানেই তো ইলেকট্রিক্যাল, কেমিক্যালও হতে পারে, সব ধরনেরই হতে পারে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের কি, সিনথেসিস অফ প্রোটিন আর পলিপেপটাইড হরমোন। এরপর আমরা কার সিনথেসিস করব, স্টেরয়েড। স্টেরয়েডের। স্টেরয়েডের প্রিকারসর আমরা কি বলেছিলাম, কোলেস্টেরল। কোলেস্টেরল। কোলেস্টেরল স্ট্রাকচার মনে আছে কারো? ম্যাম আইসোপ্রিন ইউনিট নিয়ে ফর্ম হয় ম্যাম। হ্যাঁ ওর একটা ম্যাম দুটো নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে, স্ট্রাকচার তৈরি হয় হ্যাঁ সাইক্লোপেন্টান ও পারহাইড্রোফেনানথ্রিন। ভেরি গুড, তোমরা অনেক ভালো পারো। সাইক্লোপেন্টানো পার হাইড্রোফিনানথ্রিন নিউক্লিয়াস, খুবই কঠিন একটা নাম, মনে যে রাখতে পেরেছো সেটাই অনেক। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু পড়লাম। তো এখানে দেখো বিভিন্ন ধরনের হরমোন আছে, তাদের সবার স্ট্রাকচারই কিন্তু ভেরি সিমিলার টু কোলেস্টেরল। এই কোলেস্টেরল নিউক্লিয়াসটা থাকবে, তার সাথে একটা দুইটা তিনটা কার্বন চেইন অ্যাড হবে, দেখতে পাচ্ছ তোমরা এখানে দুইটা কার্বন চেইন, এখানে একটা দুইটা তিনটা, এখানে কোনো কার্বন চেইনই নাই, এখানে এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা অক্সিজেন গ্রুপ, দেখতে পাচ্ছ? এই চেইনগুলোর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিন্তু বাকি হরমোনগুলা সিনথেসিস হয়, ঠিক আছে? এখন স্টেরয়েড হরমোন কিভাবে সিনথেসিস হয় সেটা আমরা খুব ভালো পড়বো যখন অ্যাড্রিনাল কর্টেক্স আমরা পড়বো, সেখানের হরমোনগুলা যখন পড়বো। এখানে জাস্ট একটা স্লাইড ধারণা দেওয়ার জন্য আমরা বলি, এই যে প্রিকারসরটা কি কোলেস্টেরল, সেই কোলেস্টেরলটা কই থাকে আমাদের বডিতে, কোলেস্টেরল কই থাকে? প্লাজমা মেমব্রেন।
ও প্লাজমা মেমব্রেনে থাকে, কিন্তু মেইনলি এই সোর্সটা হচ্ছে Fat, আমাদের ব্লাড কোলেস্টেরল। ঠিক আছে, ব্লাড কোলেস্টেরল মেইনলি হচ্ছে এলডিএল। এলডিএল মানে কি জানো? এলডিএল low মানে কি density জানো? lipoprotein. ভেরি গুড, ভেরি গুড। লো ডেনসিটি লিপোপ্রোটিন। আর কি আছে? হাই ডেনসিটি লিপোপ্রোটিন আছে। আর কি আছে? টিজি আছে, ট্রাইগ্লিসারাইড। কার্বোহাইড্রেট ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। অনেক ধরনের লিপিড আছে, কোলেস্টেরল আছে। তো তার মধ্যে এলডিএল যেটা আছে সেই মেইনলি আমাদের সোর্স অফ কোলেস্টেরল হিসেবে কাজ করে। সেই এলডিএলটা প্লাজমাতে থাকে, প্লাজমা থেকে সেলে ঢুকে যায়। হ্যাঁ, সেলে ঢুকে যাওয়ার পর যে সেলুলার কোলেস্টেরলটা থাকে সেই আমার স্টেরয়েড হরমোনের প্রিকারসর হিসেবে কাজ করে। এবং একটু আগে আমি বলছিলাম না, প্রোটিন হরমোনগুলো সিনথেসিস হয়ে স্টোরড ফর্মে থাকে সেলের মধ্যে। স্টেরয়েড হরমোনগুলো কিন্তু আগে থেকে ফর্ম হয় না, ওরা কিন্তু এই যে সেলের মধ্যে যে কোলেস্টেরল থাকবে, ইমিডিয়েট স্টিমুলেশন আসবে, ইমিডিয়েট ওদের সিনথেসিস হবে, ইমিডিয়েট ওদের সিক্রেশন হবে। ঠিক আছে, মানে যখন স্টিমুলেশন আসবে খুব দ্রুত তখনই ওদের সিনথেসিস হবে, তখনই ওদের সিক্রেট হবে। এখন এই যে এখানে একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে, লম্বা লম্বা ফ্লো চার্ট। এখন খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়বো তখন খুব সহজ লাগবে। ফার্স্টেই হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলকে কোলেস্টেরল ডেসমোলেজ নামক একটা এনজাইম ওকে ক্লিভ করবে, ক্লিভ করে কি বানাবে? প্রেগনোনোলোন। সে তাকে আবার আরেকটা এনজাইম 3 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজিনেস ও কি করবে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন তো একটা হরমোন, স্টেরয়েড হরমোন, আমরা জানি তাই না? এখানে দেখো খুব কঠিন লাগছে আমি জানি, মানে আমি জাস্ট তোমাদেরকে সিনথেসিসটা বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে স্টেরয়েড হরমোন কি প্রোটিন যেভাবে সিনথেসিস হয় সেভাবে হয়? না ম্যাম, ওর সিনথেসিসের পাথওয়েটা আলাদা, আর হচ্ছে প্রোটিনের সিনথেসিসের পাথওয়েটা আলাদা। ঠিক আছে, আমি কি অনেক কঠিন করে বলছি? কেউ কি বুঝতে পারছো না? মানে ফার্স্ট আইটেমটার জন্য এটা এটুকু জানাই এনাফ যে প্রোটিনের সিনথেসিস হয় আলাদা, আর হচ্ছে প্রোটিন হরমোনের সিনথেসিসের পাথওয়ে আলাদা, স্টেরয়েড হরমোন সিনথেসিসের পাথওয়ে আলাদা। তোমরা যখন ইনসুলিন পড়বা তখন এই যে কিভাবে প্রোটিন হরমোন সিনথেসিস হচ্ছে বা কিভাবে ইনসুলিন সিনথেসিস হচ্ছে অনেক ডিটেইল জানবা, তখন জিনিসটা ক্লিয়ার হবে। আবার যখন তোমরা অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন পড়বা সেখান থেকে সিনথেসিসে তোমাদের রিটেন কোয়েশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, এই পাথওয়েটা, তখন তোমরা খুব ভালো বুঝবা কিভাবে স্টেরয়েড হরমোন সিনথেসিস হয়। এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোনের সবচেয়ে ভালো উদাহরণ কে? থাইরয়েড হরমোন। ঠিক আছে, তো সেই থাইরয়েড হরমোনের সিনথেসিসটা কিভাবে হয়? থাইরয়েড হরমোনের জন্য আমরা কি বলছি? আমাদের টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড লাগবে। সে কই থাকে? সেলের ভিতরে। এই যে দেখো টাইরোসিন দেখা যায়, দেখা Yes, যায় ma'am. টাইরোসিন। হ্যাঁ, ভেরি গুড। আর কি লাগে? আর লাগে আমাদের আয়োডিন। হ্যাঁ, আমরা যে খাবার লবণ খাই সেখানে আয়োডিন থাকে, সেই আয়োডিনটা আমাদের খাবার থেকে ব্লাডে যায়, ব্লাড থেকে কই যায়? থাইরয়েড সেলে যায়। ঠিক আছে, থাইরয়েড সেলে গিয়ে অনেক ধরনের ক্যারিয়ার প্রোটিন আছে, যেমন পেন্ড্রিন, পেন্ড্রিনের সাথে বাইন্ড করবে, তারপরে ওরা গিয়ে ফলিকলের মধ্যে ঢুকবে, তারপর সেখানে সে আয়োডিনেটেড হবে, ডিআয়োডিনেটেড হবে, আবার সে পারঅক্সিডেজের মাধ্যমে ভিতরে ঢুকবে, ঢুকে সে কি করবে? এই যে দেখো টাইরোসিনের সাথে বাইন্ড করবে, টাইরোসিনের সাথে বাইন্ড করে একটা সাইক্লিক্যালি তার সিনথেসিস হবে, এন্ট্রান্স হবে, এক্সিট হবে। ঠিক আছে, সো এটাও একটু, এটা প্রোটিনের সাথে কিছুটা মিল থাকলেও পাথওয়েটা আলাদা। তাইলে তিনটা হরমোনের সিনথেসিস আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? প্রোটিন হরমোনগুলো সিনথেসিস হবে নিউক্লিয়াস থেকে, স্টেরয়েড হরমোনগুলো সিনথেসিস হবে সেল সাইটোপ্লাজম থেকে, আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ গুলো হবে ইন্ট্রাসেলুলার টাইরোসিন থেকে। ঠিক আছে, এই ছোট তিনটা কথা জানার জন্য এতগুলা কথা বললাম। তাহলে কি হলো? আমাদের সিনথেসিস শেষ। আমরা তিন ধরনের হরমোনই কিন্তু বানাই ফেলছি না? এবার আমাদের কি করতে হবে? ওদেরকে সিক্রেট করতে হবে, তাই তো? কিভাবে সিক্রেট হয়? যে কোনো ধরনের স্টিমুলেশন আসলে ওদের সিক্রেশন হয়। কত কত সিক্রেশন হয় কোনো আইডিয়া আছে? আমাদের ব্লাডে কি পরিমাণ হরমোন থাকে? খুবই 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 কম পরিমাণ।
1 পিকোগ্রাম থেকে ফিউ মাইক্রোগ্রাম। হ্যাঁ, 1 পিকোগ্রাম মানে কি কারো কোনো আইডিয়া আছে? বা 1 মাইক্রোগ্রাম ম্যাম 10 মানে to the কি? power -12 12 ম্যাম 10 to the power 10 to the -12 power গ্রাম। -12 গ্রাম। আচ্ছা, আর মাইক্রোগ্রাম মানে হচ্ছে 10 to the power -9। 6 ম্যাম। 6 আচ্ছা 6 10 to the power -6। আচ্ছা, ভেরি গুড। এটাকে তোমার মাইক্রোগ্রাম হচ্ছে গ্রামের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, আর পিকোগ্রাম হচ্ছে 1 মাইক্রোগ্রামের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, মানে হচ্ছে গ্রামের 1 মিলিয়ন ভাগের 1 মিলিয়ন ভাগের 1 গ্রাম হচ্ছে গিয়ে 1 পিকোগ্রাম। ঠিক আছে? সো খুব 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 কম পরিমাণ হরমোন সিক্রেট হয় আমাদের ব্লাডে, খুব 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 কম পরিমাণ হরমোন থাকে। তো সেটাকে আমরা সাধারণত মিলিগ্রাম অর মাইক্রোগ্রাম পার ডে এই ইউনিটে প্রকাশ করে থাকি। এটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে হরমোনের লেভেল আমরা কি ইউনিটে লিখি? হ্যাঁ, মিলিগ্রাম অর মাইক্রোগ্রাম পার ডে, Per মানে day। প্রতিদিন কতখানি সিক্রেট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন ধরো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা থাইরয়েড হরমোন বানাই ফেলছি, ওকে গ্ল্যান্ড থেকে সিক্রেটও করে ফেলছি। এখন ওকে কি করাইতে হবে? আমাদের মুভ করাতে হবে, তাই না? ট্রান্সপোর্ট করাতে হবে। হ্যাঁ, এখন ও হেঁটে চলে বেড়াবে, আমাদের বডির মধ্যে হেঁটে চলে বেড়াবে। হেঁটে চলে বেড়ায় ও কই যাবে? ম্যাম টার্গেট সেলে। ভেরি গুড, হেঁটে চলে ওর টার্গেট সেলে যাবে। হ্যাঁ, তো এই যে ও হেঁটে চলে বেড়াবে, এটা কিরকম ভাবে হতে পারে সেটাও ডিপেন্ড করবে ওর কেমিক্যাল স্ট্রাকচারের উপর। ঠিক আছে? ওর কেমিক্যাল স্ট্রাকচার যদি প্রোটিন ইন নেচার হয় তাহলে ও কি হবে? প্লাজমাতে সলিউবল হবে ম্যাম। প্লাজমাতে dissolve হয়ে transfer সলিউবল হবে। বা ওয়াটার সলিউবল। আমাদের বডিতে ব্লাড বা প্লাজমা যেটা, তার ম্যাক্সিমাম কম্পোনেন্ট কি? ওয়াটার, তাই না? ফ্লুইড পোরশনটাকে তো আমরা ওয়াটার বলি। সো প্রোটিন হরমোন গুলা ওয়াটার সলিউবল, সো তারা প্লাজমা সলিউবল। তাইলে ওরা প্লাজমাতে ডিসলভ করে ফ্রিলি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। কিন্তু যেসব হরমোন আছে স্টেরয়েড, তারা তো ওয়াটার সলিউবল না, তারা তো প্লাজমাতে ডিসলভ হতে পারে না। পারে? তাহলে ওরা কিভাবে মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায়? প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। হ্যাঁ, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। ওদের জন্য অনেকগুলা ক্যারিয়ার প্রোটিন আছে, কতগুলা ভেহিকেল আছে, যে ভেহিকেল গুলা বা ক্যারিয়ার গুলা বলবে হ্যাঁ আমার হাত ধরো বা আমার ঘাড়ে উঠে বসো, আমি তোমাকে তোমার টার্গেট টিস্যুতে নিয়ে যাই বা টার্গেট অর্গানে নিয়ে যাই। সো লিপিড সলিউবল যেই হরমোন গুলা আছে, স্টেরয়েড হরমোন, তারা সবসময় কার সাথে বাইন্ড করে? প্লাজমা প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে মুভ করে, টার্গেট টিস্যুতে যায়। এই যে আমি বলতেছি ওয়াটার সলিউবল আর হচ্ছে লিপিড সলিউবল, একজন প্লাজমাতে ডিসলভ হয়ে যায় আর একজন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে যায়, এটার কি কোনো ইম্পর্টেন্স আছে? ম্যাম অন দা ওয়ে, মানে টার্গেট টিস্যুতে যেতে যেতে যেন অন্য কিছুর সঙ্গে ম্যাম এর গঠন চেঞ্জ হয়ে যেতে না পারে, অন্য কিছুর সঙ্গে রিঅ্যাকশন করে বা এরকম কিছু। ওটা আসলে কি, ওদের রিসেপ্টর না থাকলে ও কখনো কারোর সাথে বাইন্ডও করবে না, রিঅ্যাকশনও করবে না। ও রিঅ্যাকশন করার জন্য ওর কি লাগবে জানো? রিসেপ্টর লাগবে। সো টার্গেট টিস্যুতে যাওয়ার আগে ওর তো কোনো সম্ভাবনাই নাই রিঅ্যাকশন করার। তাহলে ম্যাম এটা হ্যাঁ, ম্যাম এই হরমোনটা যেহেতু ম্যাম মানে অনেক ম্যাম লো, মানে এটা প্রোডিউসের রেট অনেক লো, এজন্য ম্যাম যেটা ইফেক্টিভলি ম্যাম যেন সেলের সব জায়গায় যখন আচ্ছা আচ্ছা, এটার মেইন ইম্পর্টেন্স হচ্ছে ওদের হাফ লাইফ। ঠিক আছে? যারা প্লাজমাতে ডিসলভ থাকে ওদের হাফ লাইফ খুবই খুবই কম। যেমন এনজিওটেনসিন 2, ঠিক আছে? এনজিওটেনসিন 2 সাথে সাথে সিক্রেট হবে, সাথে সাথে অ্যাকশন করবে, সাথে সাথে শেষ হয়ে যাবে। হ্যাঁ, লেস দেন এ মিনিট। কিন্তু যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, তারা ধরো টার্গেট টিস্যুতে ইচ্ছা হইলে গেল, ইচ্ছা না হইলে গেল না, বা টার্গেট টিস্যুতে যখন ওদের মানে স্যাচুরেটেড হয়ে যাবে রিসেপ্টর, তখন ওরা প্রোটিনের সাথে বাইন্ড করে চুপচাপ বসে থাকবে।
সো ওদের হাফ লাইফ অনেক বেশি। যেমন থাইরয়েড হরমোনের হাফ লাইফ as long as 1 to 6 days, ঠিক আছে? কারো কারো হচ্ছে লেস দেন এ মিনিট, কেউ কেউ রক্তে আমাদের 1 মিনিটেরও কম সময় থাকতে পারছে, আবার কেউ কেউ 6 দিন পর্যন্তও থাকতে পারছে। তো এটা অনেক একটা বড় ডিফারেন্স না? এই ডিফারেন্সটার কারণ কি? কারণ হচ্ছে ওদের কেমিক্যাল নেচার, কারণ হচ্ছে ওদের মুড অফ ট্রান্সপোর্ট। কেউ কেউ ডিজলভ হয়ে যাচ্ছে আর কেউ কেউ ক্যারিয়ার প্রোটিনের সাথে যাচ্ছে। কথাগুলো কি কঠিন লাগছে? না ম্যাম। ঘুমাই গেছো নাকি সবাই, নাকি খেতে চলে গেছে, নাকি গোসল করতে? ম্যাম এখনো যাইনি ম্যাম, ক্লাস শেষে না যাবো। ম্যাম এখনো দিন। না ম্যাম আছি সবাই। কঠিন লাগলে না আমাকে বলবা, হ্যাঁ, যে এই জায়গাটা কঠিন লাগতেছে, বুঝতেছি না, বা এটা বাদ দেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখন ট্রান্সপোর্ট করাই ফেললাম। তাহলে ট্রান্সপোর্ট হয়ে কই যাবে? ওর টার্গেট টিস্যুতে যাবে। টার্গেট টিস্যুতে গিয়ে কি করবে? সেলের মধ্যে ঢুকে ওর কাজকাম করবে। সেই কাজকাম কিভাবে করে সেটা হচ্ছে অনেক বিশাল একটা ব্যাপার, মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন, সেটা আমরা সবার শেষে পড়বো। ধরো ও একটা সেলের মধ্যে ঢুকলো, ওর যা যা কাজ করার করে ফেললো, তারপরে ওর কি হবে? ক্লিয়ারেন্স হবে, তাই না? হরমোন সিনথেসিস হইলো, সিক্রেট হলো, ট্রান্সপোর্ট হইলো, সেলের মধ্যে কাজ করলো, তারপরে এখন কি হবে? ক্লিয়ার হবে। হরমোনে ক্লিয়ার কিভাবে হয়? ক্লিয়ারেন্সটা হয় ও মেটাবলিক ডিস্ট্রাকশন হবে টিস্যুর সাথে, টিস্যু দিয়ে মেটাবলিক ডিস্ট্রাকশন হয়ে যাবে, অথবা কোনো টিস্যুর সাথে বাইন্ড করে চুপচাপ বসে থাকবে, অথবা লিভারের দিয়ে বাইলের সাথে এক্সক্রিটেড হয়ে চলে যাবে, অথবা কিডনি দিয়ে ইউরিনের সাথে এক্সক্রিটেড হয়ে চলে যাবে। কারা কিডনি দিয়ে এক্সক্রিশন হবে? প্লাজমাতে প্রোটিন গুলা যেগুলা প্লাজমাতে ডিসলভ হয় ওগুলা যারা প্রোটিন নেচার, যারা ডিসলভ ইন প্লাজমা, তারাই ইউরিন দিয়ে চলে যাবে। আর যারা স্টেরয়েড ইন নেচার, যারা লিপিড সলিউবল, হ্যাঁ, তারা বাইল দিয়ে যাবে। আর যারা স্টেরয়েড ইন নেচার প্লাস হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে রিসেপ্টরের সাথে বা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, তারাই টিস্যুর সাথে বাইন্ড করে থাকবে। আর বাকি সবারই মেটাবলিক ডিস্ট্রাকশন হবে, হ্যাঁ, সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে। তো তাইলে যদি আমরা ক্লিয়ারেন্স অফ হরমোন বলি বা ফেট অফ হরমোন যদি আমরা বলি, তাহলে কি কি বলতে পারবো? ফেট অফ হরমোন আমরা কি কি বলতে পারবো? metabolic destruction, binding with the tissue, excretion by the liver, excretion by the kidney. হ্যাঁ, ভেরি গুড। তোমাদের বায়োতে জিজ্ঞেস করবে যে ফেট অফ হরমোন কি, তখন কিন্তু এই চারটা কথা বলতে হবে। তখন মানে আগে তোমরা কি করবে জানি না, আগের অনেক স্টুডেন্ট মানে খেই হারায় ফেলে, বাইরে বলবে হ্যাঁ ফেট অফ হরমোন মানে কি বুঝতে পারে না। তো আশা করি এই ক্লাসটা করার পর তোমরা সবাই এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে, তাই না? ম্যাম মেটাবলিক ডিস্ট্রাকশন কোন টিস্যুগুলোর, কোন হরমোনগুলোর বলছিলেন যে? সব হরমোনের মেটাবলিক ডিস্ট্রাকশন হবে, সেটা স্টেরয়েড হতে পারে, প্রোটিন হতে পারে, সবারই মেটাবলিক ডিস্ট্রাকশন হবে। কারণ সবাই তো সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে যায়, যে কাজ করে, সেই কাজ করার সময় ওদের মেটাবলিক ডিস্ট্রাকশন হয়ে যায়, এনজাইমেটিক ডিগ্রেডেশন বা মেটাবলিক ডিস্ট্রাকশন হয়, ঠিক আছে? ম্যাম টিস্যুর সাথে বাইন্ডিং করে থাকলে ম্যাম টিস্যুর উপরে কি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স পড়বে হরমোনের? যখন ও ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, সাধারণত কোনো নেগেটিভ মানে ইনার্ট থাকে, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস আছে না, নিষ্ক্রিয় গ্যাসের মতো ওরা ইনার্ট থাকে, চুপচাপ বসে থাকে, কোনো অ্যাকশন করে না। ওদের অ্যাকশন করার জন্য আমরা একটু পরেই করব, মনে রাখবে একটা হরমোনের অ্যাকশনের জন্য মাস্ট তাকে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত ও ওর স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ততক্ষণ পর্যন্ত ওর কোনো অ্যাকশন এক্সার্ট করবে না, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসল জিনিসে চলে আসি। আসল জিনিস এবং খুব কঠিন জিনিস, সেটা হচ্ছে রিসেপ্টর, ঠিক আছে? আমরা বললাম কি হরমোনের কাজ করার জন্য এসেনশিয়াল কে? রিসেপ্টর। তাহলে এখন আমরা জানি যে রিসেপ্টর গুলা কই কই থাকে, কোথায় কোথায় থাকতে পারে রিসেপ্টর? একটা সেলের সারফেসে থাকতে পারে, মানে একটা সেল মেমব্রেন আছে না, সেই সেল মেমব্রেনের আউটার পার্ট বা ইনার পার্টে থাকতে পারে, তাদেরকে আমরা বলি সেল সারফেস রিসেপ্টর।
অথবা কোথায় থাকতে পারে, সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়াস, অথবা কোথায় থাকতে পারে, নিউক্লিয়াসে। তো যারা সেল সারফেসে থাকে তাদেরকে আমরা বলি সেল মেমব্রেন রিসেপ্টর বা সেল সারফেস রিসেপ্টর। যারা সাইটোপ্লাজমে থাকে তাদেরকে আমরা বলি সাইটোপ্লাজমিক রিসেপ্টর। যারা নিউক্লিয়াসে থাকে তাদেরকে আমরা বলি নিউক্লিক রিসেপ্টর। আমি কিসের কথা বলছি, কিসের কথা বলছি আমি? লোকেশন, রিসেপ্টর। রিসেপ্টর, হ্যাঁ মাথায় রাখতে হবে। আমি কিন্তু রিসেপ্টরের কথা বলছি, আমি কিন্তু হরমোনের কথা বলছি না এখন। হ্যাঁ, হরমোনকে আমি সিনথেসিস করে, সিক্রেট করে, ট্রান্সপোর্ট করে সেলের বাইরে এনে বসায় রাখছি। এখন আমার সেলের ভিতরে ঢুকায় যদি কাজ করাতে হয় তাহলে আমার কি লাগবে? রিসেপ্টর লাগবে। সো রিসেপ্টর গুলো কোথায় কোথায় থাকতে পারে সেগুলো আমরা একটু জেনে নিলাম। হ্যাঁ, এখন একটু বুদ্ধি খাটায় বলো তো, সেল সারফেস রিসেপ্টরের সাথে কোন ধরনের কেমিক্যাল নেচারের হরমোনরা এসে বাইন্ড করবে? প্রোটিন নেচার, প্রোটিন ও পলিপেপটাইড, লিপিড সলিউবল ম্যাডাম, যেগুলো হচ্ছে প্রোটিনের সাথে বাইন্ড করে আর কি। কারণ এগুলা সলিউবল না, আমাদের সেল মেমব্রেন তো লিপিড টাইপ, এই কারণে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার আমরা আগে পড়েছি না, সেটা কি রকম থাকে? ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, সেমি পারমিয়েবল মেমব্রেন। यस मैम, একটা, হ্যাঁ, ও হচ্ছে লিপিড বাইলেয়ার। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে যেহেতু লিপিড বাইলেয়ার তাই ও লিপিড বা স্টেরয়েড সাবস্টেন্সকে ইজিলি মুভ করতে দেয়, ঠিক আছে? কিন্তু প্রোটিন সাবস্টেন্সকে ও কখনো মুভ করতে দেয় না। প্রোটিন সাবস্টেন্স কখনো সেল মেমব্রেন ক্রস করতে রেডিলি বা সহজে ক্রস করতে পারে না। কিন্তু যেগুলো হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, যে তিনটা ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, মানে ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম যেগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তাহলে ম্যাম এই কাজগুলো করতে পারে না, যেগুলো হচ্ছে প্রোটিন ট্রান্সপোর্টার হিসেবে থাকে? এই যে বললা ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এই ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনই গিয়ে আমার রিসেপ্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলাই পরে মানে রিসেপ্টরস আর প্রোটিন ইন নেচার। ওই যে আমরা সেল মেমব্রেনে পড়ছিলাম ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এরাই আলটিমেটলি আমাদের হরমোন রিসেপ্টর। ওরাই গিয়ে আমার কি করবে, যে লিপিড সলিবল না তাকে আমার সেলের মধ্যে ড্র্যাগ করে ঢুকাবে, বলবে আসো আমি তোমার রিসেপ্টর, আমার সাথে আটকাও, আটকায় সরাসরি ঢুকো, অথবা আমার স্ট্রাকচারাল চেঞ্জ করে তুমি কাজ করো, ঠিক আছে? ওকে ম্যাম। কিন্তু যারা লিপিড ইন নেচার, যেমন স্টেরয়েড, তার কিন্তু মানে সে আর কাউকে পাত্তা দেয় না, যে আমি তো সহজে ডিফিউজড হয়ে সেলের মধ্যে ঢুকে যেতে পারতেছি, আমার সেল সারফেস রিসেপ্টরের কি দরকার, আমি তো এমনি এমনি ঢুকে যেতে পারি সেলের মধ্যে। তো যারা লিপিড সলিবল স্টেরয়েড তারা সরাসরি যখন একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে আসে, তারপর সেলের এখানে থাকে, তারপর কি করবে, সেল সারফেস, তারপর ক্যারিয়ার প্রোটিনটা ওকে ছেড়ে দিবে, তারপরে ও লিপিড বাইলেয়ার দিয়ে ডিসলভ হয়ে সরাসরি সেলের মধ্যে ঢুকে যাবে। এখন সেলের মধ্যে ঢুকলো, ঢুকে কি ও কাজ শুরু করে দিতে পারবে? না ম্যাম, রিসেপ্টরের সাথে বাইন্ড করার আগে কাজ করতে পারবে। রিসেপ্টরের সাথে বাইন্ড না করলেও কোনোভাবেই কাজ করতে পারবে না। তাহলে ওর রিসেপ্টর গুলা কই আছে? হয় সাইটোপ্লাজমে অথবা নিউক্লিয়াসে। বুঝে গেছে? হয় সাইটোপ্লাজমে অথবা নিউক্লিয়াসে। তার মানে সব প্রোটিন আর পলিপেপটাইড হরমোন সেল সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, আর সব স্টেরয়েড হরমোন গুলা হয় সাইটোপ্লাজমিক অথবা নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। কথা বোঝা গেছে? यस मैम। আচ্ছা, এখন এখানে একটা টুইস্ট আছে, ঠিক আছে? সেই টুইস্টটা কি? আমরা কি বলেছিলাম, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস দুইটা, তাই না? ক্যাটেকোলামাইন্স আর হচ্ছে থাইরয়েড হরমোন T3 T4, ওরা তো প্রোটিন ইন নেচার, যেহেতু অ্যামাইনো অ্যাসিড আছে। তো ক্যাটেকোলামাইন যে, সে কিন্তু সেল সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, ঠিক আছে? কিন্তু থাইরয়েড যে, সে কিন্তু সরাসরি ডিফিউজ হয়ে যায়। সে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড, সে একটা প্রোটিন, তাহলেও ডিফিউজ হয় কিভাবে? ম্যাডাম ওর সাইজ অনেক ছোট, মানে অনেক কোড যেগুলো আছে ছোট বলা যায় না, ওর স্ট্রাকচারটা হচ্ছে গ্লোবিউলার শেপ, ঠিক আছে? তোমরা যখন T3 T4, আমার এখানে ছবি আছে না? আছে, হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো,
দেখছো থাইরোগ্লোবুলিন মলিকিউলটা গোল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? এটার চারপাশে এমআইটি ডিআইটি এসে এসে যোগ হয়ে হয়ে T3 T4 করবে। ওর একটা গ্লোবিউলার শেপ আছে, হ্যাঁ। ও যখন গ্লোবিউলার হয়ে যায় তখন ওর যে হাইড্রোফিলিক পোরশনটা সেটা ভিতরে ঢুকে যায়, আর হচ্ছে লাইপোফিলিক পোরশনটা আউটার সাইডে চলে যায়। তখন সেই লাইপোফিলিক পোরশনটার জন্য, লাইপোফিলিক মানে কি, লিপিড ভালোবাসে, লিপিড পছন্দ করে, সেটা যেহেতু বাইরে থাকে সে সুন্দর করে সেল মেমব্রেন দিয়ে সরাসরি এন্টার করে ফেলতে পারে। সেজন্য অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ হওয়ার পরেও থাইরয়েডটা সাইটোপ্লাজমিক বা নিউক্লিয়ার রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, আর ওইদিকে ক্যাটেকোলামাইনটা সেল সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে কাজ করে। ঠিক আছে, ঠিক আছে? জি ম্যাম। কথা কি খুব কঠিন হয়ে গেছে? ম্যাম আবার একটু বলেন। আবার বলবো, সেটা হচ্ছে আমি এতক্ষণ কি পড়াচ্ছিলাম, কে কে সেল সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে আর কে কে সাইটোপ্লাজমিক অথবা নিউক্লিয়াসের সাথে বাইন্ড করে। ম্যাম হ্যাঁ, ওটা কি বুঝছি, হয়েছে? ওই টাইরোসিনের কথাটা, মানে টাইরোসিন হরমোন, থাইরয়েড হরমোন, টাইরোসিনের শেপের জন্য, ও যদিও অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, আমরা বলছিলাম অ্যামাইনো অ্যাসিড থেকে যে পেপটাইড হয় ওরা সবাই ওয়াটার সলিউবল, কিন্তু ও অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে, ও প্রোটিন ইন নেচার, কিন্তু ও লিপিড সলিউবল। কেন লিপিড সলিউবল? ওর গ্লোবিউলার শেপের জন্য। ও যখন গ্লোবিউলার শেপের হয় তখন ওর হাইড্রোফিলিক পোরশনটা ভিতরে চলে যায় আর লাইপোফিলিক পোরশনটা বাইরে চলে আসে। তখন সে লিপিডে সলিউবল হয়ে সেলের মধ্যে ঢুকে যায়, তখন আর সে ওয়াটার সলিউবল থাকে না। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা যখন আমরা থাইরয়েড হরমোনের মেকানিজম অফ অ্যাকশন করব তখন আরো ডিটেইল বুঝবো, ডিটেইল করব। আচ্ছা, এখন এই যে রিসেপ্টর গুলার কথা বললাম আমরা, সেই রিসেপ্টর গুলার নাম্বার কি সবসময় বডিতে সেম থাকে, ফিক্স থাকে? রিসেপ্টরের নাম্বার একটা সেলের মধ্যে বা বডির মধ্যে ফিক্স থাকে? কোনো আইডিয়া? কেউ আছো? আমি সঠিক জানি না এটা আসলে ফিক্স থাকে কিনা। আচ্ছা, এটা কখনোই ফিক্সড থাকে না, ঠিক আছে? কারণ যে তোমরা বললে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এই প্রোটিনগুলো কন্টিনিউয়াস সেলের মধ্যে নিউক্লিয়াস থেকে সিনথেসিস হচ্ছে। একটা হরমোন এসে যখন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন ওদের সেলুলার ডিস্ট্রাকশন হয়ে যায় বা মেটাবলিক ডিস্ট্রাকশন হয় বা এনজাইমেটিক ডিগ্রেডেশন হয়, এর মাধ্যমে রিসেপ্টর সিনথেসিসের মাধ্যমে ওদের নাম্বার বেড়ে যায়। তো এরা কখনোই ফিক্সড না। তাহলে ওদের রেগুলেশনটা কিভাবে হয়? একটা হচ্ছে ডাউন রেগুলেশন আর একটা হচ্ছে আপ রেগুলেশন। ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর কখন হবে? ম্যাডাম রিসেপ্টরের সংখ্যা কমে গেলে, যদি আমাদের এনজাইম বাইন্ড করলে রিসেপ্টরের সাথে, যদি কোনো কারণে আমাদের রিসেপ্টরের সংখ্যা কমে যায়, নাম্বার কমে যায়, তখন সেটাকে আমরা বলি ডাউন রেগুলেশন। নাম্বার কেন কমবে, কোনো আইডিয়া? কেন কমতে পারে নাম্বার? ওই যে অ্যালোস্টেরিক এফেক্টের ফলে যদি মানে আমরা যে এনজাইমেটিক একটা সিস্টেমের মধ্যে কিছু কোনো কারণে যদি বডির হরমোন সিক্রেশন, হরমোন সিনথেসিস বেড়ে যায়, বেশি বেশি হরমোন আসলো, বেশি বেশি রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বেশি বেশি কাজ করে, বেশি বেশি টিস্যু ডিস্ট্রাকশন করে বা মেটাবলিক ডিস্ট্রাকশন করে রিসেপ্টর গুলোকে ডিস্ট্রয় করে ফেললো, তখন ওদের নাম্বার কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তাইলে যদি আমাদের কোনো কারণে হরমোনের সিনথেসিস আর সিক্রেশন বেড়ে যায় তখন আমাদের রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়। এই ডাউন রেগুলেশনের মেকানিজম গুলা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ সাম অফ দ্য রিসেপ্টর, মানে কেউ কেউ ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ইন্টারসেলুলার প্রোটিন সিগন্যালিং মলিকিউল, ওদের যে সিগন্যাল মলিকিউল থাকে সেটা হয়ে যেতে, সেটার ইনঅ্যাক্টিভেশন হতে পারে, টেম্পোরারি সিকুয়েস্ট্রেশন অফ দ্য রিসেপ্টর টু দ্য ইনসাইড অফ দ্য সেল হতে পারে, ডিস্ট্রাকশন অফ দ্য রিসেপ্টর বাই লাইসোসোম আফটার দে আর ইন্টারনালাইজড
or decreased production of the receptor. কথাগুলো খুব কঠিন লাগছে না? বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, হ্যাঁ 1 2 3 4 5 নাম্বার পয়েন্ট দিয়ে জিনিসগুলো আছে, একটু দেখে নিও। যদি কখনো তোমাদের রিটেন কোশ্চেন আসে তখন লিখতে হবে, আর যদি কখনো তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে বলতে হবে। আচ্ছা প্রায় 2:30টা বেজে গেছে, হ্যাঁ তোমরা কি ক্লাসটা আরো কন্টিনিউ করবে নাকি ক্লাস শেষ করে দিবে? শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিলে যদি ভালো হয় তাহলে খুবই ভালো কথা। তাহলে আমরা আজকে কতদূর পর্যন্ত পড়লাম? রিসেপ্টরের আপ রেগুলেশন আর ডাউন রেগুলেশন। আমাদের বাকি আছে মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে, কিভাবে কাজ করে। এগুলো ছাড়া আমাদের সবই কিন্তু মোটামুটি পড়া শেষ। আমরা কি কি পড়েছি আজকে, কেউ যদি একজন বলো। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, গ্ল্যান্ডের নাম পড়েছি, হ্যাঁ গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেট হয় তাদের নাম পড়েছি, হ্যাঁ তাদের ক্লাসিফিকেশন, তারপর তাদের সিনথেসিস, তারপর তাদের ট্রান্সপোর্ট, তারপর তাদের ম্যাম ক্লিয়ারেন্স আর তাদের লোকেশনস, কোথায় কোথায় ম্যাম হচ্ছে আমাদের রিসেপ্টর গুলো থাকতে পারে, কোথায় কোথায় বাইন্ড। হ্যাঁ আমরা মাত্র ওদের মেকানিজম অফ অ্যাকশনটা শুরু করেছিলাম, শুরু করার জন্য আমরা রিসেপ্টর পড়া শুরু করেছিলাম, কিন্তু ততক্ষণে আমাদের টাইম শেষ হয়ে গেছে। তোমাদের ক্লাস হয়েছে না? মেকানিজম অফ অ্যাকশন, আয়ন লিঙ্ক, জি প্রোটিন লিঙ্ক, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম সব হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমি আমার সাথে তোমাদের হয়তো আবার নেক্সট উইকে ক্লাস আছে, আমি সেই উইকেও পড়াবো। অথবা যদি তোমরা আবার পড়ে আসো আমাকে কোশ্চেন করবে, কিছু যদি না বুঝে থাকো সেগুলো তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি বাকি যেটুকু আছে এই আইটেমের সেটুকু শেষ করব। অথবা আর আমাদের 3 নাম্বার আইটেম, যেটা খুব সম্ভবত তোমাদের 3 নাম্বার আইটেমে কি আছে, থাইরয়েড, হ্যাঁ খুব সম্ভবত থাইরয়েড গ্ল্যান্ড, সেটাও আমরা পড়বো, ঠিক আছে? আজকের পড়ার মধ্যে বুঝতে কিছু অসুবিধা হয়েছে? না ম্যাম, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি সম্ভব হয় কোনো প্রশ্ন থাকলে একটু নোট করে রাখো, নেক্সট ক্লাসে প্রশ্নগুলো করলে আমি অ্যানসার করতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা তাহলে এই আইটেমের বাকি যা পড়াটুকু আছে সেটুকু পড়াবো, ঠিক আছে? আর তোমরা রিটেন কোশ্চেন দেখেছো, প্রফের রিটেন কোশ্চেন? আছো? তোমরা কি কেউ আছো? ইয়েস ম্যাম, মানে তোমরা রিটেন কোশ্চেন কিন্তু সলভ করবে, হ্যাঁ প্রত্যেকটা আইটেম থেকে রিটেন কোশ্চেন সলভ করে ফেলবে। আমি পড়ানোর সময় বেশ কিছু রিটেন কোশ্চেন বলেছি না আজকে তোমাদের? ইয়েস ম্যাম, টাইপস এর কথা বলছিলাম। হ্যাঁ ক্লাসিফিকেশন আসে, নাম আসে, হ্যাঁ আর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন আসে। তোমরা মেকানিজম অফ অ্যাকশনটা রিটেন কোশ্চেনটা সুন্দর করে লিখে ফেলবে, ছবি আঁকা আছে, হ্যাঁ এই যে অনেকগুলো ছবি তোমাদের জন্য রেডি করেছিলাম, এই যে দেখো এই ছবিটা লাগে, এই ছবিটা লাগে, খুব কঠিন মনে হচ্ছে কিন্তু লাগে বাবা, তোমাদের রিটেনে আসে, রিটেনে তো আঁকতে হবে, লিখতে হবে, নইলে তো পাস হবে না, তাই না? আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, নেক্সট ক্লাসে সবাই এই 3টা 4টা যে মেকানিজম অফ অ্যাকশনের ছবিগুলো আছে সেই ছবিগুলো সবাই আঁকবে, কালার পেন্সিল দিয়ে আঁকবে, একে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? ওকে ম্যাম। ছবিগুলো অবশ্যই আঁকবে, বই থেকে দেখে কালার পেন্সিল দিয়ে আঁকবে, বোঝা গেছে? যেসব বন্ধুরা আজকে ক্লাস করে নাই তাদেরকেও একটু বলে দিও, অ্যাসাইনমেন্ট দিয়েছি, ছবি আঁকতে হবে, মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোনের যে ছবিগুলো আছে সেগুলো কালার পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ওকে। আর তোমাদের মনিটর কে? মনিটর দীপ্ত কি চলে গেছে? মেবি ম্যাম, তো এখন এখানে নাই। তাহলে পার্সেন্টেজ কে দিবে? ম্যাম আমরা ওকে বলে দিব, হচ্ছে আমার গ্রুপে আমরা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে কালেক্ট করে আপনাকে পাঠিয়ে দেবে।
আচ্ছা ঠিক আছে, প্লিজ পাঠিয়ে দিও। এর আগে ক্লাস নিয়েছিলাম, সেদিনও এরকম কথাই বলা হয়েছিল, কিন্তু পাঠানো হয়নি। হ্যাঁ, একটু মনে করে পাঠিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাস করেছো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।